2 জুলাই 1955 খ্রিস্টাব্দে প্যান 914 57 জন প্যাসেঞ্জার এবং 6 জন ক্রুকে নিয়ে নিউ ইয়র্ক থেকে রওনা দেয় মায়ামির উদ্দেশ্যে, কিন্তু মাঝপথে যেন জাহাজটি অদৃশ্য হয়ে যায়। ঠিক একইভাবে 37 বছর পর 1992 খ্রিস্টাব্দে 21 জুন সেই ফ্লাইটটিকে ভেনেজুয়েলার একটি এয়ারপোর্টে আসতে দেখা যায়। তাহলে ফ্লাইটটি কি 37 বছর টাইম ট্রাভেল করে এখানে এসেছে, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য? এসো আজকের আমাদের সায়েন্স ফিকশন এপিসোড নম্বর 1-এ টাইম ট্রাভেল সম্পর্কে জানা যাক এবং ওই ফ্লাইটের রহস্য সম্পর্কে উদ্ঘাটন করা যাক। Flight 914. Flight 914 headed for Miami took off from New York City and disappeared. টাইম ট্রাভেল কি অ্যাকচুয়ালি পসিবল? আমি বলবো থিওরিটিক্যালি টাইম ট্রাভেল পসিবল, কিন্তু আমাদের কাছে ঠিকঠাক যন্ত্র নেই যে সেটা আমরা প্র্যাকটিক্যালি টেস্ট করতে পারি। সবার প্রথমে আইনস্টাইনের সূত্রানুসারে আমরা যদি আলোর বেগের কাছাকাছি একটি বেগ নিয়ে যাই তাহলে আমাদের জন্য টাইম স্লো হয়ে যায়। কথাটার অর্থ কি বললাম? ধরে নাও তুমি এবং তোমার একটি যমজ ভাই রয়েছে। তোমার যমজ ভাই পৃথিবীতে বসে রয়েছে এবং তুমি একটা স্পেসশিপে করে স্পেস জার্নিতে বেরিয়ে গেলে। ঠিক তোমার টাইম অনুসারে তুমি ফ্লাইটে যখন বসে 5 বছর দেখছো যে তোমার জন্য 5 বছর অতিক্রম হয়েছে এবং তুমি থিওরিটিক্যালি ফ্লাইটটার মধ্যে প্রায় আলোর বেগের কাছাকাছি তুমি ট্রাভেল করেছো এবং তুমি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ট্রাভেল করে এমন একটি প্ল্যানেট পেয়েছো যেখানে আর্থ লাইক অ্যাটমসফিয়ার রয়েছে, সেখানে মানুষ থাকতে পারবে। তুমি সেই ইনফরমেশনটাকে নিয়ে পৃথিবীতে তুমি আবার ফিরে এসো। তোমার জন্য তো 5 বছর তুমি অতিক্রম করেছো, কিন্তু তুমি যখন পৃথিবীতে ফিরে আসবে তখন দেখবে পৃথিবীর জন্য যেন 100 বা 200 বছর বেশি পেরিয়ে গেছে, কারণ তুমি আলোর প্রায় কাছাকাছি বেগে ট্রাভেল করেছিল বলে তোমার জন্য টাইমটা স্লো হয়ে গেছে, কিন্তু পৃথিবীতে থাকা বাকি মানুষদের জন্য টাইমটা এক্স্যাক্টলি একই চলেছে। এইভাবে তুমি কিন্তু দেখো ফিউচারে ট্রাভেল করে নিতে পারলে শুধুমাত্র আলোর বেগের কাছাকাছি যাওয়ার জন্য। কিন্তু সেম ভাবে আইনস্টাইনের সূত্রানুসারে তুমি যদি আলোর বেগের কাছাকাছি যাও তাহলে কিন্তু তোমার যে ভর সেটাও কিন্তু চেঞ্জ হয়। আমি সেসব বিষয়ে আসছি না, কিন্তু আমি যদি সবকিছু অ্যাকাউন্টেবিলিটি নিতে চাই তাহলে কিন্তু আলোর বেগের প্রায় কাছাকাছি যাওয়া নেক্সট টু ইম্পসিবল জিনিস। তাহলে এবার আমাদেরকে নেক্সট উপায়ে যেতে হবে। ইন্টারস্টেলার সিনেমাতে এক্স্যাক্টলি সেম একটি ঘটনা দেখানো হয়েছিল, যেখানে কুপার নামক একটি ব্যক্তি, তাকে অন্য একটি প্ল্যানেটের খোঁজের উদ্দেশ্য কিন্তু নাসা থেকে ঠিক করা হয়েছে। সে অন্য প্ল্যানেটের খোঁজে বেরিয়ে যায়, কিন্তু সে যখন একবারে এন্ড অফ দ্য ফিল্মে আমরা দেখতে পাই তার মেয়ে যখন ডেথ বেডে রয়েছে, সে তখন ইয়াং অবস্থাতেই তার কাছে ফিরে আসে, অর্থাৎ সে কিন্তু টাইম ট্রাভেল করে ফিউচারে চলে এসেছে। কিন্তু তার কাছে অন্য আরেকটি কারণ ছিল এই টাইম ট্রাভেলটা এত ফাস্ট হওয়ার পিছনে। কুপার যখন বাইরে যায় তখন সে মিলার বলে একটি প্ল্যানেটের কাছাকাছি চলে আসে, যেই প্ল্যানেটটা আমাদের ব্ল্যাক হোলের কাছাকাছি ছিল। আমরা এটা জানি যে ব্ল্যাক হোলের মধ্যে গ্র্যাভিটেশনাল ফিল্ড খুব বেশি থাকে। যদি গ্র্যাভিটেশনাল ফিল্ড খুব বেশি থাকে সেখানে, তাহলে সেই জায়গাতে টাইম কিন্তু স্লো হয়ে যায়। কুপার এবং তার যে সাথীটা মিলার্স প্ল্যানেটে নেমেছিল, তারা তার অন্য একটি সাথীকে বাইরের স্পেস ক্রাফটের মধ্যে রেখে এসেছিল। মিলার্স প্ল্যানেটে নেমে তারা ভুল করে 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা অতিক্রম করে দেয় এবং সেই 3 ঘন্টা তাদের জীবনের মধ্যে একটি অন্যতম চেঞ্জ নিয়ে আসতে চলেছিল, কারণ তাদের জন্য 3 ঘন্টাটা বাইরে যে সাথীটা বসে আছে তার জন্য 21 বছরের সমান। কারণ যে ফিল্ডের মধ্যে রয়েছে সেই জায়গাটা এবং অন্য জায়গার মধ্যে টাইমের ডিফারেন্স রয়েছে, যেটা ছোটবেলা থেকে আমরা জেনে টাইম হচ্ছে কনস্ট্যান্ট, সবার জন্য একই। আমাদের এখানে 5 বছর চাঁদে 5 বছরের সমান, বা শনি গ্রহে 5 বছরের সমান, বা বৃহস্পতিতে 5 বছরের সমান, কিন্তু সেটা আইনস্টাইন প্রথমেই নাকচ করে দিল এবং বলল সেটা সমান নয়। বিভিন্ন জায়গাতে স্পেসের বিভিন্ন অংশতে টাইম আলাদা, তাই তুমি একটি বৃহস্পতিতে থাকলে তোমার জন্য টাইম আলাদাভাবে চলবে রিলেটিভ টু আমি যে আর্থে বসে রয়েছি তার তুলনায়। তাহলে তুমি যদি ধরো মিলার্স প্ল্যানেটে গিয়ে বসে আছো এবং আর্থে সেই জায়গাটা দেখা যাবে যে হুড় করে প্রায় 100, 200, 300, 1000 বছর পার হয়ে গেছে, তুমি আবার আর্থে ফিরে এলে, তুমি কিন্তু ফিউচারে চলে এসেছো। আমরা এখন ফিউচারে যাওয়ার কথাটা আলোচনা করছি। আচ্ছা, পাস্টে আসা কি সম্ভব সেটা সম্পর্কে কিছুক্ষণের মধ্যে আলোচনা করব। নেক্সট থিওরি আমি যেটাতে আসছি, যেটাতে টাইম ট্রাভেল পসিবল, সেটা বোঝার জন্য তোমাদের একটুখানি স্পেস টাইম সম্পর্কে বোঝা উচিত। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো নিউটনের সূত্র যখন আমরা পড়তাম, ইউনিভার্সে প্রত্যেকটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। কেন করে আকর্ষণ? কখনো কি ভেবে দেখেছো এটা? এর কারণ হচ্ছে আইনস্টাইন বলে যে আমাদের পৃথিবী, সূর্য, ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তু একটা 4 ডাইমেনশনাল স্পেস টাইমের উপর ছড়িয়ে রয়েছে। 2 ডাইমেনশনাল হিসাবেই তুমি যদি ভাবতে চাও তাহলে তুমি ভেবে নাও যে একটি চাদর রয়েছে, সেই চাদরের মধ্যে যদি একটি ভারী বলকে আমরা রেখে দিই, সে ভারী বলটা চাদরটাকে একটু বেশি কার্ভ করবে নিচেতে। ঠিক তার পাশে অল্প একটি ভারী একটি বস্তুকে আমি যদি ছেড়ে দিই, সেই বস্তুটা কি করবে? ঘুরতে 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 ভারী বস্তুর উপরে গিয়ে পড়বে। এক্স্যাক্টলি সেম জিনিসটা হচ্ছে আমাদের ইউনিভার্সে। যে বস্তুর ভর যত বেশি, সেই বস্তু স্পেস টাইমটাকে ততটা বেশি কার্ভ করে ফেলছে এবং তার হালকা বস্তুগুলো ঠিক তার চারপাশে রোটেশনে ঘুরছে। অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা আমরা নিউটনের সূত্র থেকে পেয়েছিলাম, সেটা অ্যাকচুয়ালি একটা ফোর্স না, সেটা অ্যাকচুয়ালি ইউনিভার্সের একটা নিয়ম, যেটা সবসময় কিন্তু
প্রযোজ্য হয়। আমি এই স্টোরিটা কেন বলছি তোমাদেরকে, কারণ এক্ষুনি আমি তোমাদেরকে ওয়ার্ম হোল সম্পর্কে জানাতে চলেছি। ওয়ার্ম হোল দিয়ে আমাদের টাইম ট্রাভেল যথেষ্ট ফাস্ট হতে চলেছে এবং আমরা ফিউচার এবং পাস্টে আসতে পারবো। এবার আমরা যদি ওয়ার্ম হোল সম্পর্কে আলোচনা করি, যে স্পেস টাইমের কথা আমরা বলেছিলাম সেই স্পেস টাইমটার কার্ভটা ধরে নাও এরকম। এবার স্পেস টাইমের মধ্যে ধরে নাও একটা ব্ল্যাক হোল আছে। আমরা জানি ব্ল্যাক হোল মানে হচ্ছে স্পেস টাইমের অত্যন্ত গাঢ় এবং ভারী একটি মাস, অর্থাৎ যেখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড খুব বেশি। সে স্পেস টাইমটাকে খুব বেশিভাবে র্যাপ করে ফেলেছে, অর্থাৎ খুব বেশিভাবে সে নিচের দিকে গর্ত করে ফেলেছে। কোনোভাবে এটা কি পসিবল একটা স্পেস টাইমকে সেই গর্তটা করতে করতে অন্য স্পেস টাইমে খুলে গেছে? সেটা হতেই পারে। অর্থাৎ একদিক থেকে শুরু হলো গর্তটা আস্তে 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 অন্য একটা দিকে ওপেন হয়ে গেল, অর্থাৎ আমাদের জন্য একটা পোর্টাল তৈরি হয়ে গেল। এক্স্যাক্টলি সেম পোর্টাল যে পোর্টালটা ডোরিমন ইউজ করতো তার গ্যাজেটস এর মধ্যে, যেখানে আমরা দেখতে পেতাম যে নোবিতার ড্রয়ারের ভিতরে একটি টাইম মেশিন ছিল, যে মেশিনের মধ্যে আমরা দেখতাম সে একটি টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা আর কিছুই না, সেটা একটা ওয়ার্ম হোল। সেই ওয়ার্ম হোল দিয়ে তারা যেখানে খুশি যেতে পারতো, টাইমের যেখানে খুশি তারা ফিউচার বা পাস্টে যে ট্রাভেল করতে পারতো। এবার ধরো সেই স্পেস টাইমের মধ্যে একটি আলো এই পথ থেকে এই পথে যাচ্ছে, কিন্তু আমি চালাকি করে এই পথ থেকে ছোট্ট করে এখানে চলে এলাম, অর্থাৎ আমি আলোর বেগে তাড়াতাড়ি যেন চলে এলাম, কিন্তু আমি রাস্তাটা অন্য চুজ করেছি। কিন্তু তার সত্ত্বেও এই যে আলোটা এখান থেকে বেরিয়ে এলো, এই আলোটা আমি এত তাড়াতাড়ি গিয়ে দেখতে পাবো। অর্থাৎ আমি যদি ওয়ার্ম হোলের একদিক থেকে অন্যদিকে আসি তাহলে আমরা পাস্ট সম্পর্কে দেখতে পাবো। এবার আসি আমরা নেক্সট থিওরিতে, কিভাবে আমরা আরো ফিউচারে ট্রাভেল করতে পারবো। এবার আসি আমরা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশনে, র্যাপ ড্রাইভ, অর্থাৎ এমন একটি স্পেস শাটল যেটা যেন আলোর বেগের কাছাকাছি বেগে চলে। এবার এই জিনিসটা কিভাবে সম্ভব? যখন আমরা প্রথমেই বলে দিলাম যে আইনস্টাইন তো সেটাকে নাকচ করছে, সেটা তখনই সম্ভব যখন যে স্পেস টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই স্পেস টাইমটাকেই আমরা একটি ফিউল হিসেবে ইউজ করব। অর্থাৎ আমরা যে র্যাপ ড্রাইভ বা যে যন্ত্রটা বানাবো সেটা যেন স্পেস টাইমটাকে কাট করে বা সেই স্পেস টাইমটাকে মুছে আগে বেরিয়ে যাচ্ছে। যে আলোটা এখান থেকে এখানে যাচ্ছিল সেখানে স্পেস শাটলটা স্পেস টাইমটাকেই মুড়ে দিয়ে সে যেন এক্স্যাক্টলি সেম এনার্জিটা পেয়ে যাচ্ছে, যেন স্প্রিং এর মতো সে বেরিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ সে আলোর বেগের প্রায় কাছাকাছি বেগে চলে যেতে পারছে। সেও কিন্তু ফিউচারে যেতে পারবে যদি সে আলোর বেগে বেশি বেগে যায়। এটা তো গেল ফিউচারে যাওয়ার ব্যাপারটা। এবার আমরা কি কখনো পাস্টে ফিরে আসতে পারি? তোমাদের কি মনে হয়? ধরো তুমি টাইম ট্রাভেল করতে পারো, তুমি পাস্টে এলে এবং তুমি পাস্টে এসে তোমার দাদুকে তার ছোটবেলাতে গুলি করে মেরে দিলে, তাহলে দাদু তো বড়ই হলো না। যদি দাদু বড় না হবে তাহলে তোমার বাবার অস্তিত্ব কোথায়? যদি তোমার বাবার অস্তিত্ব না থাকে তাহলে তোমার অস্তিত্ব কোথায়? তাহলে কি পাস্টে আসা অ্যাকচুয়ালি পসিবল? স্টিফেন হকিং তার জীবদ্দশাতে একটি এক্সপেরিমেন্ট করেছিলেন, একটি পার্টি রেখেছিলেন টাইম ট্রাভেলার্সের জন্য। কিন্তু পার্টিটা শেষ হওয়ার পর তিনি নিউজ চ্যানেলে সেটাকে অ্যানাউন্স করেন যে আমি আগের দিন একটি পার্টি রেখেছিলাম, কিন্তু সেই পার্টিতে কেউ আসেনি। যদি কেউ পাস্টে ট্রাভেল করতে পারতো তাহলে সে আজকের ফিউচার থেকে সেই স্টিফেন হকিং এর পার্টিতে চলে যেতে পারতো, কারণ তিনি তখন অ্যানাউন্সই করেননি যে তিনি পার্টি করছেন। তাহলে একমাত্র সেখানে যে যেত সে টাইম ট্রাভেলার হতো, কিন্তু সেটা আমরা দেখিনি। অর্থাৎ আমাদের মতে যে পাস্টে আসা অ্যাকচুয়ালি পসিবল না। যদি এই প্যারাডক্সের একটি সমাধান রয়েছে যেটা তোমাদেরকে ভিডিও শেষে আলোচনা করব, কিন্তু স্পেশালি আমার মতে পাস্টে আসা কিন্তু পসিবল না। যদি আমরা পাস্টে আসতে চাই তাহলে আমাদের জন্য পাস্ট চেঞ্জ হয়ে যাবে, বা সেই তুলনায় আমাদের ফিউচারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পাস্টে টাইম ট্রাভেল নিয়ে আমাদের একটি সিনেমা রয়েছে প্রিডেস্টিনেশন নামে। সেই সিনেমাতে অ্যাকচুয়াল যে হিরো আছে তাকে অ্যাপয়েন্ট করা হয় সে যেন পাস্টে এসে একটি বম্বারকে প্রতিহত করে, অর্থাৎ সে যেন বম ব্লাস্ট করতে না পারে। এবং সিনেমার শেষে অ্যাকচুয়ালি তোমরা কি জানো সেই বম্বারটা কে ছিল? সেই বম্বারটা আর কেউ ছিল না, সেই সিনেমার হিরোই ছিল, যে এতবার টাইম ট্রাভেল করার পর তার ব্রেনের মধ্যে একটি প্রবলেম শুরু হয়ে যায় এবং সেই অ্যাকচুয়ালি একটা বম্বার হয়ে যায়। এবং সেই বম্বারটাকে আটকানোর জন্যই ফিউচারের হিরোটা পাস্টে আসে তাকে প্রতিহত করার জন্য। তো এই ধরনের বেশ কিছু প্যারাডক্স আমাদের তৈরি হয়ে যেতে পারে যদি আমরা পাস্টে ট্রাভেল করতে শুরু করি। তাই আমার মতে পাস্টে ট্রাভেল করা ইজ নেক্সট টু ইম্পসিবল। সমস্ত থিওরি আমাদের সেটাকে অ্যাকসেপ্ট করলেও সেটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে ইউজের জন্য যোগ্য না। এবার আসি আমরা গ্র্যান্ডপা প্যারাডক্সে, যেটা নিয়ে বললাম তুমি যদি তোমার দাদুকে মেরে দাও তাহলে সেখানে তোমার কি হবে, তোমার অস্তিত্বে কি এফেক্ট পড়বে সেটা এসো দেখি। অ্যাকচুয়ালি এটা একটা অল্টারনেট টাইমলাইন বা অল্টারনেট একটি ইউনিভার্সের সূচনা করে দেবে। অর্থাৎ তুমি যেখানে তোমার দাদুকে মেরেছো সেইটা থেকে শুরু করে তোমার ঠাকুমা সেখানে অন্য একজনকে বিয়ে করবে এবং সেটা একটি অল্টারনেট টাইমলাইন শুরু করে দেবে, যেটা অ্যাকচুয়ালি প্রাইমারি টাইমলাইনের থেকে সম্পূর্ণভাবে আলাদা হবে। তাই এইরকম টাইমলাইনের ঝামেলাগুলো একে অপরের সাথে মিশে যেতে পারবে এবং প্রত্যেকটা টাইমলাইনের মধ্যে এই ক্যাওসটাই আমাদের মার্ভেলের যে সিনেমাগুলো রয়েছে সেই সিনেমাতে খুব ভালোভাবে দেখানো হয়েছে অ্যাভেঞ্জার্সে।
তাই টাইম ট্রাভেল আমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলেও আমাদের কাছে স্পেশালাইজ কিছু ইকুইপমেন্ট নেই যে আমরা সেই টাইম ট্রাভেলটাকে পসিবল করতে পারি, বা আমাদের কাছে এক্স্যাক্টলি সেই সলিড কোনো প্রুফ নেই যে সেটাকে আমরা বাস্তবায়িত করতে পারি। অ্যাকচুয়ালি ল্যাবের মধ্যে অনেক কিছু টেস্ট হয়েছে যেখানে অ্যাকচুয়ালি কিন্তু ওয়ার্ম হোলের সন্ধান পাওয়া গেছে। সেটা একটা আশার জিনিস হতে পারে যে ওয়ার্ম হোলকে অ্যাটমিক লেভেলে অবজার্ভ করা গেছে, এবং সেটাকে যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি, অর্থাৎ অ্যাটমিক লেভেল থেকে আমরা যদি সেটাকে বিগার লেভেলে নিয়ে চলে আসতে পারি, যেখানে একটি সুন্দর টানেল আমরা সৃষ্টি করে দেবো ওয়ার্ম হোলে, যেখানে আমরা একদিক থেকে অন্যদিকে যাতায়াত করতে পারবো। এটা নিয়েও অনেক ফিল্ম আমাদের কাছে রয়েছে, সে সমস্ত ফিল্মগুলো সম্পর্কে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, চাইলে সেই সিনেমাগুলোকে তোমরা দেখে নিতে পারো। তবে আমরা যদি এরকম একটি ওয়ার্ম হোল বানিয়ে নিতে পারি, তাহলে ইন দ্য নিয়ার ফিউচার হয়তো আমাদের জীবদ্দশাতেই আমরা টাইম ট্রাভেলকে দেখতে পাবো। এবং এবার আসি আমরা সব থেকে প্রথম যে স্টোরিটা ছিল, যে সেই জাহাজের কি হয়েছিল। অ্যাকচুয়ালি যখন খুব ভালোভাবে রিসার্চ করা হলো, জানা গেল নিউজটা ফেক নিউজ ছিল। যাই হোক, এরকম কিছু স্টোরি হয়তো তোমরা বারবারই শুনতে পাবে। সেগুলোর উপর বিশ্বাস না করে সায়েন্সের উপর বিশ্বাস করো, তাহলে আশা করি অনেক বেশি তোমাদের বুদ্ধির বিকাশ ঘটবে। চলো, আজকে সায়েন্স এপিসোড এখানেই শেষ করছি। পরের এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all.